মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। খোকনের স্বপ্ন কি আপনার লেখা? আমি খোকনের স্বপ্ন পড়েছি, বাবা জন্মদিনে দিয়েছিল। না খোকা, আমি কোনো বইটই লিখিনি, তুমি ভুল করছো। আমার নাম উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। আমি কয়েকটা গল্প এনেছি আপনার পত্রিকার জন্য। আপনি অন্তত একটা যদি এখন পড়ে দেখেন। এখনই? তুই ঠিকই বলেছিলি, গল্পটা ফুলঝুরি নিল না। তাই বুঝি? আমার দ্বারা কি তাহলে এই জিনিস হবে না? গল্প কেন নেয়নি সেটা বলেছে। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আপনাকে স্বাগত। বাংলা সাহিত্যের অনেক মণিমাণিক্যের একটি মানিক সত্যজিৎ রায়। তার লেখা 3টে ছোট গল্প নিয়ে আজকের নিবেদন সত্যজিৎ 3। সত্যজিৎ 3-এ শুনবেন ভক্ত, শিশু সাহিত্যিক ও অক্ষয়বাবুর শিক্ষা। প্রথম গল্প ভক্তর গল্প পাঠে আমি প্রসূন দাস। প্রধান ভূমিকায় বিশ্বজিৎ চক্রবর্তী। প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। অরূপবাবু, অরূপরতন সরকার, পুরী এসেছেন 11 বছর পরে। শহরে কিছু কিছু পরিবর্তন চোখে পড়েছে। কিছু নতুন বাড়ি, নতুন করে বাঁধানো কয়েকটা রাস্তা, 2-4টে ছোট বড় নতুন হোটেল। কিন্তু সমুদ্রের ধারটা এসে বুঝতে পারলেন এ জিনিস বদলাবার নয়। তিনি যেখানে এসে উঠেছেন সেই সাগরিকা হোটেল থেকে সমুদ্র দেখা না গেলেও রাত্রিরে বাসিন্দাদের কলরব বন্ধ হয়ে গেলে দিব্যি ঢেউয়ের শব্দ শোনা যায়। সেই শব্দ শুনে কাল তো অরূপবাবু বেরিয়ে পড়লেন। কালই তিনি পুরীতে এসেছেন। দিনে কিছু কেনাকাটার ব্যাপার ছিল, তাই আর সমুদ্রের ধারে যাওয়া হয়নি। রাত্রিরে গিয়ে দেখলেন অমাবস্যার অন্ধকারেও ঢেউয়ের ফেনা পরিষ্কার দেখা যাচ্ছে। অরূপবাবুর মনে পড়ল ছেলেবেলায় কোথায় জানি পড়েছিলেন যে সমুদ্রের জলে ফসফরাস থাকে, আর সেই কারণেই অন্ধকারেও ঢেউগুলো দেখা যায়। ভারী ভালো লাগলো অরূপবাবুর এই আলো মাখা রহস্যময় ঢেউ দেখতে। কলকাতায় তাকে দেখলে কেউ ভাবুক বলে মনে করবে না। তা না করুক, অরূপবাবু নিজে জানেন তার মধ্যে এককালে জিনিস ছিল। সেসব যাতে কাজের চাপে একেবারে ভোঁতা না হয়ে যায়, তাই তিনি এখনও মাঝে মাঝে গঙ্গার ধারে ইডেন বাগানে গিয়ে বসে থাকেন। গাছ দেখে, জল দেখে, ফুল দেখে আনন্দ পান। পাখির গান শুনে চিনতে চেষ্টা করেন সেটা দোয়েল না কোয়েল না পাপিয়া। অন্ধকারে অনেকক্ষণ ধরে এক দৃষ্টে সমুদ্রের দিকে চেয়ে থেকে তার মনে হল যে 16 বছরের চাকরি জীবনের অনেকখানি অবসাদ যেন দূর হয়ে গেল। আজ বিকেলেও অরূপবাবু সমুদ্রের ধারে এসেছেন। খানিক দূর হেঁটে আর হাঁটতে মন চাইছে না। কে এক গেরুয়াধারী সাধু বাবা বা গুরু গোছের লোক হনহনিয়ে বালির উপর দিয়ে হেঁটে চলেছে। তার পিছনে এক গাদা মেয়ে পুরুষ চেলা চামুন্ডা তার সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে হাঁটতে হিমশিম খেয়ে যাচ্ছে। অরূপবাবুর কাছে এ দৃশ্য পরম উপভোগ্য বলে মনে হচ্ছে। এমন সময় তার বাঁ দিক থেকে কচি গলায় একটি প্রশ্ন হাওয়ায় ভেসে তার কানে এলো। খোকনের স্বপ্ন কি আপনার লেখা? অরূপবাবু ঘাড় ফিরিয়ে দেখলেন একটি 7-8 বছরের ছেলে, পরনে সাদা শার্ট আর নীল প্যান্ট, হাতের কনুই অবধি বালি। সে ঘাড় উঁচিয়ে অবাক বিস্ময়ে চেয়ে আছে তাঁর দিকে। অরূপবাবুর উত্তরের অপেক্ষা না করেই ছেলেটি বলল, আমি খোকনের স্বপ্ন পড়েছি, বাবা জন্মদিনে দিয়েছিল। আমার আমার বলো বলো, লজ্জা কি? বলো। আমার খুব ভালো লেগেছে বইটা। এবার অরূপবাবু মহিলাটির দিকে দৃষ্টি দিলেন। বছর 30 বয়স, সুশ্রী চেহারা, হাসি হাসি মুখ করে
তার দিকে চেয়ে আছেন আর এক পা দুপা করে এগিয়ে আসছেন। অরূপবাবু ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন, না খোকা, আমি কোনো বইটই লিখিনি, তুমি ভুল করছো। ভদ্রমহিলা যে ছেলেটির মা তাতে কোনো সন্দেহ নেই। দুজনের চেহারায় স্পষ্ট আদল আছে, বিশেষ করে খাঁজ কাটা থুতনিটায়। অরূপবাবুর কথায় কিন্তু মহিলার মুখের হাসি গেল না। তিনি আরও এগিয়ে এসে আরও বেশি হেসে বললেন, আমরা শুনেছি আপনি লোকজনের সঙ্গে মিশতে ভালোবাসেন না। আমার এক দেওর আপনাকে একটা অনুষ্ঠানে সভাপতি হওয়ার অনুরোধ করে চিঠি লিখেছিল। আপনি উত্তরে জানিয়েছিলেন ও সব আপনার একেবারেই পছন্দ না। এবারে কিন্তু আমরা আপনাকে ছাড়ছি না। আপনার লেখা আমাদের ভীষণ ভালো লাগে। যদিও ছোটদের জন্য লেখেন, কিন্তু আমরাও পড়ি। খোকনের স্বপ্ন বইয়ের লেখক যিনি হন না কেন, মা ও ছেলে দুজনেই যে তার সমান ভক্ত, সেটা বুঝতে অরূপবাবুর অসুবিধা হলো না। এমন একটা বেয়াড়া অবস্থায় তাকে পড়তে হবে, এটা তিনি স্বপ্নেও ভাবেননি। এদের ধারণা যে ভুল, সেটা জানানো দরকার, কিন্তু সরাসরি কাঠখোট্টাভাবে জানালে এরা কষ্ট পাবেন ভেবে অরূপবাবু কিঞ্চিত দ্বিধায় পড়লেন। আসলে অরূপবাবুর মনটা ভারী নরম। একবার তার ধোপা গঙ্গাচরণ তার একটা নতুন আদ্যির পাঞ্জাবিতে ইস্ত্রির দাগ লাগিয়ে সেটার 12টা বাজিয়ে দিয়েছিল। অন্য কেউ হলে গঙ্গাচরণকে দু এক ঘা কিলচর খেতে হতো নির্ঘাত। অরূপবাবু কিন্তু ধোপার করুণ কাঁচুমাচু ভাব দেখে শুধু একটিবার মোলায়েমভাবে ইস্ত্রিটা একটু সাবধানে করবে তো বলে ছেড়ে দিয়েছিলেন। তাঁরই দরদি মনের জন্যই আপাতত আর কিছু না বলে বললেন, আমি যে খোকনের স্বপ্নের লেখক, সে বিষয়ে আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? মহিলা চোখ কপালে তুলে বললেন, বাহ, সেদিনই যুগান্তরে ছবি বেরোলো না? বাংলা ভাষায় বছরের শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক হিসেবে আপনি একাডেমি পুরস্কার পেলেন, রেডিওতে বলল, আর তার পরদিনই তো কাগজে ছবি বেরোলো। এখন শুধু আমরা কেন, অনেকেই অমলেশ মৌলিকের চেহারা জানে। অমলেশ মৌলিক নামটা শোনা, কিন্তু ছবিটা অরূপবাবু দেখেননি। এতই কি চেহারার মিল! অবশ্যই আজকালকার খবরের কাগজের ছাপায় মুখ অত পরিষ্কার বোঝা যায় না। আপনি পুরীতে আসবেন সে খবরটা রটে গেছে যে। আমরা সেদিন সিভিউ হোটেলে গেলাম। আমার স্বামীর এক বন্ধু কাল পর্যন্ত ওখানে ছিলেন। তাকে হোটেলের ম্যানেজার নিজে বলেছেন যে আপনি বৃহস্পতিবার আসছেন। আজই তো বৃহস্পতি। আপনি সিভিউতে উঠেছেন তো? না, আমি মানে শুনেছিলাম ওখানকার খাওয়াটা তেমন সুবিধের নয়। ঠিকই শুনেছেন, আমরাও তাই ভাবছিলাম। এত হোটেল থাকতে আপনার মতন লোক ওখানে উঠেছেন কেন? শেষ অবধি কোথায় উঠলেন? আমি আছি সাগরিকাতে। ওহো, ওটা তো নতুন। কেমন হোটেল? চলে যায়, কয়েকদিনের ব্যাপার তো। কদিন আছেন? দিন 5। তাহলে একদিন আমাদের ওখানে আসুন। আমরা আছি পুরী হোটেলে। কত লোক যে আপনাকে দেখবার জন্য বসে আছে, আর বাচ্চাদের তো কথাই নেই। ও কি, আপনার পা যে ভিজে গেল? ঢেউ যে এগিয়ে এসেছে সেদিকে অরূপবাবুর খেয়ালই নেই। শুধু পা ভিজছে বললে ভুল হবে। এই হাওয়ার মধ্যে অরূপবাবু বুঝতে পারছেন তার সর্বাঙ্গে ঘাম ছুটতে শুরু করেছে। প্রতিবাদ করার সুযোগটা যে কখন কেমন করে ফসকে গেল সেটা তিনি বুঝতেই পারলেন না। এখন যেটা দরকার সেটা হলো এখান থেকে সরে পড়া। কেলেঙ্কারিটা কতদূর গড়িয়েছে সেটা নিরিবিলি বসে ভাবতে না পারলে বোঝা যাবে না। আমি এবার আসি। নতুন কিছু লিখছেন নিশ্চয়ই? না, এখন মানে বিশ্রাম। আবার লেখা হবে। আমার স্বামীকে বলবো কাল বিকেলে আসছেন তো এদিকে? সিভিউ এর ম্যানেজার বিবেক রায় সবেমাত্র গালে একটা গুন্ডিপান পুড়েছেন। এমন সময়
অরূপবাবু তার সামনে গিয়ে হাজির হলেন। আচ্ছা, অমলেশ মৌলিক মশাইয়ের কি এখানে আসার কথা আছে? এখনো আসেননি? কবে আসবেন সেটা? মঙ্গলবার, আজ হলো বিশুদ্ধ। অরূপবাবু আছেন ওই মঙ্গলবার পর্যন্তই। টেলিগ্রাম এসেছে মানে মৌলিক মশাই বোধ হয় শেষ মুহূর্তে কোনো কারণে আসার তারিখ পিছিয়েছেন। ম্যানেজারকে জিজ্ঞেস করে অরূপবাবু জানলেন তাঁর অনুমান ঠিকই, আজই সকালে আসার কথা ছিল অমলেশ মৌলিকের। বিবেকবাবুর ক্যাঁওয়ের উত্তরে অরূপবাবু বললেন যে তাঁর অমলেশবাবুর সঙ্গে একটু দরকার ছিল, তিনি মঙ্গলবার দুপুরে এসে খোঁজ করবেন। সিভিউ হোটেল থেকে অরূপবাবু সোজা চলে গেলেন বাজারে। একটি বইয়ের দোকান খুঁজে বার করে অমলেশ মৌলিকের লেখা 4খানা বই কিনে ফেললেন। খোকনের স্বপ্ন পাওয়া গেল না, কিন্তু তাতে কিছু এসে যায় না। এই 4খানাই যথেষ্ট। 2টো উপন্যাস, 2টো ছোট গল্পের সংকলন। নিজের হোটেলে ফিরতে ফিরতে হয়ে গেল 6:30। সামনের দরজা দিয়ে ঢুকেই একটা ঘর, তার বাঁদিকে ম্যানেজারের বসার জায়গা। ডান দিকে একটা 10 ফুট বাই 8 ফুট জায়গায় একটা বেঞ্চি ও 2টো চেয়ার পাতা। চেয়ার দুটিতে 2জন ভদ্রলোক বসা, আর বেঞ্চিতে 2টি ছেলে ও একটি মেয়ে। তাদের কারোরই বয়স 10-এর বেশি না। ভদ্রলোক 2জন অরূপবাবুকে দেখেই হাসি হাসি মুখ করে নমস্কারের ভঙ্গিতে হাত জোড় করে উঠে দাঁড়িয়ে ছেলে মেয়েদের দিকে ঘাড় নাড়তেই তারা সলজ্জভাবে অরূপবাবুর দিকে এগিয়ে এসে ঢিপ ঢিপ করে পায়ে হাত দিয়ে প্রণাম করল। অরূপবাবু বারণ করতে গিয়েও পারলেন না। এদিকে ভদ্রলোক দুটিও এগিয়ে এসেছেন। তাদের মধ্যে একজন বললেন, আমরা পুরী হোটেল থেকে আসছি। আমার নাম সুহৃদ সেন, আর ইনি মিস্টার গাঙ্গুলি। মিসেস ঘোষ বললেন আজ আপনার সঙ্গে দেখা হয়েছে আর আপনি এখানে আছেন, তাই ভাবলুম। ভাগ্যে বইগুলো ব্রাউন কাগজে বেঁধে দিয়েছিল, না হলে নিজের বই দোকান থেকে কিনে এনেছে। জানতে পারলে এরা না জানি কি ভাবত। অরূপবাবু এদের সব কথাতেই ঘাড় নাড়লেন। প্রতিবাদ যে এখনো করা যায় না তা নয়, এখন আর কি, শুধু বললেই হলো। দেখুন মশাই, একটা বিশ্রী গন্ডগোল হয়ে গেছে। আমি নিজে অমলেশ মৌলিকের ছবি দেখিনি, তবে ধরে নিচ্ছি তার সঙ্গে আমার চেহারার কিছুটা মিল আছে। হয়তো তাঁরও সরু গোঁফ আছে, তাঁরও কোঁকড়া চুল, তাঁরও চোখে এই আমারই মতো চশমা। এটাও ঠিক যে তাঁরও পুরীতে আসবার কথা আছে। কিন্তু দোহাই আপনাদের, আমি সে লোক নই। আমি শিশু সাহিত্যিক নই, আমি কোনো সাহিত্যিকই নই, আমি লিখিই না। আমি ইন্স্যুরেন্সের অফিসে সামান্য চাকরি করি, নিরিবিলিতে ছুটি ভোগ করতে এসেছি। আপনারা দয়া করে আমাকে রেহাই দিন। আসল অমলেশ মৌলিক মঙ্গলবার সি ভিউতে আসছেন, আপনারা সেখানে গিয়ে খোঁজ করে দেখতে পারেন। কিন্তু সত্যি কি এইটুকু বললেই ল্যাঠা চুকে যায়? একবার যখন এদের মগজে ঢুকেছে যে তিনি অমলেশ মৌলিক, আর প্রথমবারের প্রতিবাদে যখন কোনো কাজ হয়নি, তখন সিভিউ এর ম্যানেজার টেলিগ্রাম দেখালেই কি এদের ভুল ভাঙবে? এরা তো ধরে নেবে যে ওটা হলো মৌলিক মশায়ের একটা কারসাজি। আসলে তিনি ছদ্মনামে এসে রয়েছেন সাগরিকায়, আর আসার আগে সিভিউকে একটা ভাঁওতা টেলিগ্রাম করে দিয়েছেন নিজের নামে, লোকের উৎপাত এড়ানোর জন্য। প্রতিবাদের ব্যাপারে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করল ওই 3টি বাচ্চা। তারা 3জনে হাঁ করে পরম ভক্তি ভরে অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছেন অরূপবাবুর দিকে। প্রতিবাদের নামগন্ধ পেলে এই 3টি ছেলেমেয়ের আশা, আনন্দ, উৎসাহ মুহূর্তে উবে যাবে। 2টি ছেলের মধ্যে একজনকে উদ্দেশ্য করে কথাটা বললেন সুহৃদ সেন। বাবুন, তোমার কি জানবার আছে সেটা জেনে নাও অমলেশ বাবুর কাছে। অরূপবাবু প্রমাদ গুনলেন,
আর পালাবার রাস্তা নেই। বাবন ছেলেটি ঘাড় কাত করে দুহাতের আঙুল পরস্পরের সঙ্গে পেঁচিয়ে প্রশ্ন করার জন্য তৈরি। আচ্ছা, খোকনকে যে বুড়োটা ঘুম পাড়িয়ে দিল, সে কি ম্যাজিক জানতো? চরম সংকটের মধ্যে অরূপবাবু হঠাৎ আবিষ্কার করলেন যে তার মাথায় আশ্চর্য রকম বুদ্ধি খেলছে। তিনি সামনের দিকে ঝুঁকে পড়ে বাবুনের কাছে মুখ এনে ফিস ফিস করে বললেন, তোমার কি মনে হয়? আমার মনে হয় জানতো। অন্য দুটি বাচ্চাও সঙ্গে সঙ্গে সমস্বরে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ জানতো, ম্যাজিক জানতো। অরূপবাবু এখন শটান সোজা। ঠিক কথা, তোমরা যেরকম বুঝবে সেটাই ঠিক। আমার যা বলবার সে তো আমি লিখেই দিয়েছি, বোঝার কাজটা তোমাদের। যেরকম বুঝলে পরে গল্পটা তোমাদের ভালো লাগবে সেটাই ঠিক, আর সব ভুল। তিন বাচ্চাই অরূপবাবুর কথায় ভীষণ খুশি হয়ে গেল। যাবার সময় সুহৃদ সেন অরূপবাবুকে নেমন্তন্ন করে গেলেন। পুরী হোটেলে এসে রাত্রিরে খাওয়া। 8টি বাঙালি পরিবার সেখানে এসে রয়েছেন। তাদের সঙ্গে বেশ কয়েকটি অল্প বয়স্ক ছেলেমেয়ে আছে, যারা সকলেই অমলেশ মৌলিকের ভক্ত। অরূপবাবু আপত্তি করলেন না, কারণ তিনি ইতিমধ্যেই বুঝে ফেলেছেন যে অন্তত সাময়িকভাবে তাকে অমলেশ মৌলিকের ভূমিকায় অভিনয় করতেই হবে। তার পরিণাম কি হতে পারে সেটা ভাববার সময় এখন নেই। শুধু একটা কথা তিনি বারবার বলে দিলেন সুহৃদবাবুকে, দেখুন মশাই, আমি সত্যিই বেশি হইচই পছন্দ করি না, লোকজনের সঙ্গে মেলামেশার অভ্যেসটাই নেই। তাই বলছি কি, আমি যে এখানে রয়েছি সে খবরটা আপনারা দয়া করে আর ছড়াবেন না। সুহৃদবাবু কথা দিয়ে গেলেন যে আগামীকাল নেমন্তন্নের পর তাঁরা অরূপবাবুকে আর একেবারেই বিরক্ত করবেন না, আর অন্যেও যাতে না করে তার যথাসাধ্য চেষ্টা করবেন। রাত্রে একটু তাড়াতাড়ি খেয়ে বিছানায় শুয়ে অরূপবাবু অমলেশ মৌলিকের হাবুর কেরামতি বইখানা পড়তে শুরু করলেন। এছাড়া অন্য 3টে বই হল টুটুলের অ্যাডভেঞ্চার, কিস্তিমাত ও ফুলঝুরি। শেষের দুটো ছোট গল্প সংকলন। অরূপবাবু সাহিত্যিক না হলেও চাকরি জীবনের আগে, বিশেষ করে স্কুলে থাকার শেষ 3টে বছর দেশি ও বিদেশি অনেক ছোটদের গল্পের বই পড়েছেন। একদিন পরে 39 বছর বয়সে নতুন করে ছোটদের বই পড়ে তার আশ্চর্য লাগলো এই দেখে যে ছেলেবেলায় পড়া অনেক গল্পই তার এখন মনে আছে, আর সেসব গল্পের সঙ্গে মাঝে মাঝে অমলেশ মৌলিকের গল্পের এখানে সেখানে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। বড় বড় হরফে ছাপা 100-150 পাতার 4খানা বই শেষ করে অরূপবাবু যখন ঘরের বাতিটা নিভিয়ে শুয়ে পড়লেন, ততক্ষণে সাগরিকা হোটেল নিঝুম নিস্তব্ধ। সমুদ্রের শব্দ শোনা যাচ্ছে। রাত কত হলো? বালিশের পাশ থেকে হাত ঘড়িটা তুলে নিলেন অরূপবাবু। তার বাবার ঘড়ি, সেই আত্মিকালের রেডিয়াম ডায়াল। সমুদ্রের ফেনার মতোই অন্ধকারে জলজল করে। বেজেছে 1:45। সাহিত্য আকাদেমি পুরস্কার পাওয়া শিশু সাহিত্যিক অমলেশ মৌলিক। ভাষা ঝরঝরে, লেখার কায়দা আছে। গল্পগুলো একবার ধরলে শেষ না করে ছাড়া যায় না। কিন্তু তাও বলতে হয়, মৌলিক মশায়ের মৌলিকত্বের অভাব আছে। কত রকম লোক, কত রকম ঘটনা, কত রকম অদ্ভুত অভিজ্ঞতার কথা তো আমরা হামেশাই শুনি। আমাদের নিজেদের জীবনেও তো কত রকম ঘটনা ঘটে। সেই সবের সঙ্গে একটু কল্পনা মিশিয়ে দিলেই তো গল্প হয়ে যায়। তাহলে অন্যের লেখা থেকে এটা ওটা তুলে নেওয়ার দরকার হয় কেন? অরূপবাবুর মনে অমলেশ মৌলিক সম্পর্কে যে শ্রদ্ধাটা জমে উঠেছিল তার খানিকটা কমে গেল। সেই সঙ্গে তার মনটাও খানিকটা হালকা হয়ে গেল। কাল থেকে তিনি আরেকটু স্বচ্ছন্দে মৌলিকের অভিনয়টা করতে পারবেন।
পুরী হোটেলের পার্টিতে অমলেশ মৌলিকের ভক্তদের ভক্তি দ্বিগুণ বেড়ে গেল। অরূপবাবু ইতিমধ্যে আরেকটি দোকান থেকে খোকনের স্বপ্ন বইটা জোগাড় করে পড়ে ফেলেছিলেন। ফলে ১৩ জন শিশু ভক্তের ৩৩৩ রকম প্রশ্নের উত্তর নিজের মনের মতন করে দিতে তার কোনো অসুবিধা হয়নি। পার্টি শেষ হওয়ার আগেই ছেলেমেয়েরা তাকে মধুচাটা বাবু বলে ডাকতে আরম্ভ করল, কারণ অরূপবাবু তাদের শেখালেন যে মৌ মানে মধু, আর লিক হল ইংরেজি কথা যার মানে চাটা। এটা শুনে ডক্টর দাশগুপ্ত মন্তব্য করলেন, মধু তো আপনি সৃষ্টি করছেন, আর সেটা চাটছে তো এইসব ছেলেমেয়েরা। তাতে আবার তাঁর স্ত্রী সুরঙ্গমা দেবী বললেন, শুধু ওরা কেন, আমরাও। খাওয়া দাওয়ার পরে দুটো ব্যাপার হলো। এক, বাচ্চারা অরূপবাবুকে ধরে বসল তাকে অন্তত একটা গল্প বলতেই হবে। তাতে অরূপবাবু বললেন মুখে মুখে বানিয়ে গল্প বলার অভ্যেস তার নেই, তবে তিনি তার নিজের ছেলেবেলার একটা মজার ঘটনা বলবেন। ছেলেবেলায় অরূপবাবুরা থাকতেন বাঞ্ছারাম অক্রুর দত্ত লেনে। তার যখন ৫ বছর বয়স, তখন তাদের বাড়ি থেকে একদিন একটা দামি ট্যাঙ্ক ঘড়ি চুরি যায়। চোর ধরার জন্য অরূপবাবুর বাবা বাড়িতে এক কুলো ঝাড়া ডেকে আনেন। এই কুলো ঝাড়া একটা কাঁচিকে চিমটের মতো ব্যবহার করে তাই দিয়ে একটা কুলোকে শূন্যে তুলে ধরে তার উপর মুঠো মুঠো চাল ছুঁড়ে মন্ত্র পড়ে বাড়ির নতুন চাকর নটবরকে চোর বলে ধরে দেয়। অরূপবাবুর মেজ কাকা যখন নটবরের চুলের মুঠি ধরে তার পিঠে একটা কিল বসাতে যাবেন, ঠিক সেই সময় ট্যাঙ্ক ঘড়িটা বেরিয়ে পড়ে একটা বিছানার চাদরের তলা থেকে। হাততালির মধ্যে গল্প শেষ করে অরূপবাবু বাড়ি যাবেন মনে করে চেয়ার ছেড়ে উঠতেই ৪-৫টি ছেলে মেয়ে চেঁচিয়ে উঠল, তারপর তারা দৌড়ে গিয়ে যে যার ঘর থেকে অমলেশ মৌলিকের লেখা ৭খানা নতুন কেনা বই এনে তার সামনে ধরে বলল, আপনার নাম লিখে দিন, নাম লিখে দিন। আমি তো ভাই বইয়ের নাম সই করি না, কখনো করিনি। আমি এগুলো নিয়ে যাচ্ছি, প্রত্যেকটাতে একটা করে ছবি এঁকে দেব। তোমরা পরশু বিকেলে 4:30 সময় আমার হোটেলে এসে বইগুলো নিয়ে যাবে, কেমন? যাদের বই তারা আবার সবাই হাততালি দিয়ে উঠল। অরূপবাবু স্কুলে থাকতে দুবার ড্রয়িংয়ে প্রাইজ পেয়েছিলেন। সেই থেকে যদিও আর আঁকেননি, কিন্তু একদিন একটু অভ্যেস করে নিলে কি মোটামুটি যা হোক কিছু এঁকে দেওয়া যাবে না? পরদিন শনিবার ভোরবেলা অরূপবাবু তার ডট পেন আর বইগুলো নিয়ে বেরিয়ে পড়লেন। নুলিয়া বস্তির দিকে গিয়ে দেখলেন সেখানে দেখে দেখে আঁকবার অনেক জিনিস আছে। ঘণ্টাখানেকের মধ্যেই তার কাজ শেষ হয়ে গেল। একটা বইয়ে আঁকলেন কাঁকড়ার ছবি, একটাতে আঁকলেন 3টে ঝিনুক পাশাপাশি বালির ওপর পড়ে আছে, একটাতে আঁকলেন 2টো কাক, একটাতে মাছ ধরা নৌকো, একটাতে নুলিয়ার বাড়ি, একটাতে নুলিয়ার বাচ্চা, আর শেষেরটায় আঁকলেন চোঙার মতো টুপি পরা একটা নুলিয়া মাছ ধরার জাল বুনছে। রবিবার বিকেলে ঠিক 4:30 সময় তার হোটেলে এসে ঝুনি, পিন্টু, চুমকি, শান্তনু, বাবুন, প্রসেনজিৎ আর নবনীতা যে যার বই ফেরত নিয়ে ছবি দেখে ফুর্তিতে লাফাতে লাফাতে চলে গেল। সেদিন রাত্রে বিছানায় শুয়ে অরূপবাবু হঠাৎ বুঝতে পারলেন যে তার মনের খুশি ভাবটা চলে গিয়ে তার জায়গায় একটা দুশ্চিন্তার ভাব বাসা বেঁধেছে। আমি অমলেশ মৌলিক, এ কথাটা যদিও তিনি একটি বারও কারোর সামনে নিজের মুখে উচ্চারণ করেননি, তবুও তিনি বুঝতে পারলেন যে কাজটা তিনি এই 3 দিন ধরে করলেন সেটা একটা বিরাট ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই না। পরশু মঙ্গলবার সকালে আসল অমলেশ মৌলিক এসে পৌঁছবেন। অরূপবাবু একদিনে এই কটি ছেলে মেয়ে এবং তাদের বাপ মা মাসি পিসির কাছে যে আদর যত্ন ভক্তি ভালোবাসা পেলেন তার সবটুকুই আসলে ওই মঙ্গলবার যিনি আসছেন তাঁরই প্রাপ্য।
মৌলিক মশাইয়ের লেখা যেমনই হোক না কেন, এদের কাছে তিনি একজন হিরো। তিনি যখন সশরীরে এসে পৌঁছবেন এবং সি ভিউ হোটেলের ম্যানেজার বিবেক রায় যখন সগর্বে সেই খবরটি প্রচার করবেন, তখন যে কি একটা বিশ্রী অবস্থা সৃষ্টি হবে সেটা ভাবতেই অরূপবাবুর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। তার পক্ষে কি তাহলে একদিন আগে পালানোটাই বুদ্ধিমানের কাজ হবে? না হলে মঙ্গলবার সকাল থেকে রাত্রির অবধি তিনি করবেনটা কি? গা ঢাকা দেবেন কি করে? আর সেটা না করতে পারলে এরা তাকে ছাড়বে কেন? ভণ্ড জোচ্চুর বলে তার পিঠে ছাল চামড়া তুলে দেবে না? সন্ডা মার্কা সাহিত্যিক কি হয় না? আর পুলিশের ভয় তো আছে। এ ধরনের ধাপ্পাতে জেল টেল হয় কিনা সেটা অরূপবাবু জানা নেই, তবে হলে তিনি আশ্চর্য হবেন না। বেশ একটা বড় রকমের অপরাধ যে তিনি করে ফেলেছেন তাতে কোনো সন্দেহ নেই। দুশ্চিন্তায় ঘুম না হবার ভয়ে অরূপবাবু একটা ঘুমের বড়ি খেয়ে ফেললেন। কিন্তু শেষ পর্যন্ত অরূপবাবু মঙ্গলবার রাত্রে ট্রেনেই যাওয়া স্থির করলেন। আসল অমলেশ মল্লিককে একবার চোখের দেখা দেখবার লোভটা তিনি কিছুতেই সামলাতে পারলেন না। সোমবার সকালে নিজের হোটেলেই খোঁজ করে তিনি গত মাসের যুগান্তরের সেই সংখ্যাটি পেয়ে গেলেন যাতে অমলেশ মল্লিকের ছবি ছিল। সরু গোঁফ, কোঁকড়ানো চুল, মোটা ফ্রেমে চশমা, এসবই আছে। তবে মিলের মাত্রাটা সঠিক বুঝতে গেলে আসল মানুষটাকে চোখের সামনে দেখতে হবে, কারণ ছাপা পরিষ্কার নয়। যেটুকু বোঝা যাচ্ছে তা থেকে তাকে চিনে নিতে কোনো অসুবিধা হবে না। অরূপবাবু স্টেশনে যাবেন। শুধু চাক্ষুষ দেখা নয়, সম্ভব হলে দুটো কথাও বলে নেবেন ভদ্রলোকের সঙ্গে। এই যেমন, আপনি মিস্টার মৌলিক না? আপনার ছবি দেখলাম সেদিন কাগজে, আপনার লেখা পড়েছি, বেশ ভালো লাগে, ইত্যাদি। তারপর তার মালপত্র স্টেশনে রেখে অরূপবাবু শহর ছেড়ে বেরিয়ে যাবেন। কোনারকটা দেখা হয়নি। মন্দির দেখে সন্ধে নাগাদ ফিরে সোজা স্টেশনে গিয়ে ট্রেনে চাপবেন। গা ঢাকা দেবার এর চেয়ে ভালো উপায় আর নেই। মঙ্গলবার পুরী এক্সপ্রেস এসে পৌঁছল 20 মিনিট লেট। যাত্রী নামতে শুরু করেছে। অরূপবাবু একটা থামের আড়ালে দাঁড়িয়ে প্রথম শ্রেণীর দুটো পাশাপাশি বগির দিকে লক্ষ্য রাখছেন। একটি দরজা দিয়ে দুজন হাফ প্যান্ট পরা বিদেশি পুরুষ নামলেন। তারপর একটি স্থূলকায় মারোয়াড়ি। আরেকটি দরজা দিয়ে একটি বৃদ্ধা। তাকে হাত ধরে নামালো একটি সাদা প্যান্ট পরা যুবক। যুবকের পেছনে একটি বৃদ্ধ, তার পিছনে, হ্যাঁ, কোনো ভুল নেই, ইনি অমলেশ মৌলিক। অরূপবাবুর সঙ্গে চেহারার মিল আছে ঠিকই, তবে পাশাপাশি দাঁড়ালে যমজ মনে হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। মৌলিক মশাইয়ের হাইট অরূপবাবুর চেয়ে অন্তত 2 ইঞ্চি কম, আর গায়ের রং অন্তত 2 পোঁচ ময়লা। বয়সও হয়তো সামান্য বেশি, কারণ জুলপিতে দিব্যি পাক ধরেছে, যেটা অরূপবাবুর এখনো হয়নি। ভদ্রলোক নিজের সুটকেস নিজেই হাতে করে নেমে একটা কুলিকে হাঁক দিয়ে ডাকলেন। কুলির সঙ্গে সঙ্গে অরূপবাবুও এগিয়ে গেলেন। আপনি মিস্টার মৌলিক না? ভদ্রলোক যেন একটু অবাক হয়েই অরূপবাবুর দিকে ফিরে ছোট্ট করে মাথা নেড়ে বললেন, হ্যাঁ। কুলি সুটকেসটা মাথায় চাপিয়েছে। এছাড়া মাল রয়েছে অরূপবাবুর কাঁধে একটি ব্যাগ ও একটি ফ্লাস্ক। তিনজনে গেটের দিকে রওনা দিলেন। অরূপবাবু বললেন, জানেন, আমি আপনার বই পড়েছি, কাগজে আপনার পুরস্কারের কথা পড়লাম, আপনার ছবিও দেখলাম। ও, আপনি সিভিউতে উঠেছেন? অমলেশ মৌলিক এবার যেন আরো অবাক ও খানিকটা সন্দিগ্ধভাবে অরূপবাবুর দিকে চাইলেন। অরূপবাবু মৌলিকের মনের ভাবটা আন্দাজ করে বললেন,
আসলে সিভিউ এর ম্যানেজার আপনার একজন ভক্ত, তিনিই খবরটা রটিয়েছেন। ও, আপনি আসছেন শুনে এখানকার অনেক ছেলেমেয়েরা উদ্গ্রীব হয়ে রয়েছে। লোকটা এত কম কথা বলে কেন? তার হাঁটার গতিও যেন কমে আসছে। কি ভাবছেন ভদ্রলোক? অমলেশ মল্লিক এবার একদম থেমে গিয়ে অরূপবাবুর দিকে ফিরে বললেন, অনেকে জেনে গেছে? সেই রকমই তো দেখলাম। কেন, আপনার কি তাতে অসুবিধা হলো? মানে আমি আমার একটু একা থাকতে পছন্দ করেন। তোতলা। অরূপবাবুর মনে পড়ে গেল অষ্টম এডওয়ার্ড হঠাৎ সিংহাসন ত্যাগ করার ফলে তার পরের ভাই জর্জ ভারী চিন্তিত হয়ে পড়েছিলেন, কারণ তিনি ছিলেন তোতলা। অথচ তাঁকেই রাজা হতে হবে, আর হলেই বক্তৃতা দিতে হবে। কুলি মাল নিয়ে গেটের মুখে দাঁড়িয়ে আছে দেখে দুজনে আবার হাঁটতে শুরু করলেন। কি বলে খ্যাতির বিড়ম্বনা। অরূপবাবু কল্পনা করতে চেষ্টা করলেন এই তোতলা সাহিত্যিকের সঙ্গে আলাপ করে ঝুনি, পিন্টু, চুমকি, শান্তনু, বাবুন, প্রসেনজিৎ আর নবনীতার মুখের অবস্থা কিরকম হবে। কল্পনায় যেটা দেখলেন সেটা তার মোটেই ভালো লাগলো না। গেটের বাইরে এসে অরূপবাবু প্রশ্ন করলেন, একটা কাজ করবেন কি? আপনার ছুটিটা ভক্তদের উৎপাতে মাঠে মারা যাবে, এটা ভাবতে মোটেই ভালো লাগছে না। আমারও না। আমি বলি কি, আপনি সিভিউতে যাবেন না। তাহলে? সিভিউয়ের খাওয়া ভালো নয়। আমি ছিলাম সাগরিকায়, এখন আমার ঘরটা খালি, আপনি সেখানে চলে যান। ও, আর আপনি নিজের নামটা ব্যবহার করবেন না। সবচেয়ে ভালো হয় যদি আপনি গোঁফটা কামিয়ে ফেলতে পারেন। এক্ষুনি ওয়েটিং রুমে চলে যান, 10 মিনিটের মামলা। এটা করলে আপনার নির্ঝঞ্ঝাট ছুটি ভোগ কেউ রুখতে পারবে না। আমি বরং কাল কলকাতায় ফিরে আপনার নামে সিভিউতে একটা টেলিগ্রাম করে জানিয়ে দেব যে আপনি আসছেন না। প্রায় 20 সেকেন্ড লাগলো অমলেশ মৌলিকের কপাল থেকে দুশ্চিন্তার রেখাগুলো ধীরে ধীরে অদৃশ্য হতে। তারপর তার ঠোঁটের আর চোখের দুপাশে নতুন রেখা দেখা দিল। মৌলিক হাসছেন। আপনাকে যে কি বলে? কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। আপনি বরং এই বইগুলোতে একটা করে সই করে দিন। আসুন, এই নিম গাছটার পেছনে কেউ দেখতে পাবে না। গাছের আড়ালে গিয়ে ভক্তের দিকে চেয়ে একটা মোলায়েম হাসি হেসে পকেট থেকে লাল পার্কার কলমটি বার করলেন অমলেশ মৌলিক। প্রাইজ পাবার দিনটি থেকে শুরু করে অনেক কাগজ, অনেক কালি খরচ করে তিনি একটি চমৎকার সই বাগিয়েছেন। 5টি বইয়ে 5টি সই। তিনি জানেন যে তাঁর জিভ তোতলালেও কলম তোতলায় না। শুনছিলেন মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে সত্যজিৎ 3-এর প্রথম গল্প ভক্ত। এবারে শুনবেন দ্বিতীয় গল্প শিশু সাহিত্যিক। গল্প পাঠে আর্য জানা, প্রধান ভূমিকায় দেবদূত ঘোষ। ছোটদের মাসিক পত্রিকা বহুরূপী 1 বছর হলো বেরোচ্ছে। সম্পাদক আপ্রাণ চেষ্টা করেন কাগজটাকে ভালো করতে। টাকার জোর নেই, তাই কাজটা সহজ নয়। গ্রাহক সংখ্যা 1,500-এর মতো। বিজ্ঞাপন যা আসে তার থেকেই টেনে টুনে চলে যায়, লাভ থাকে না মোটেই। তবে সুপ্রকাশ আদর্শবাদী, তার বিশ্বাস কাগজটা দাঁড়িয়ে যাবে, এবং তার জন্য চেষ্টারও কোনো ত্রুটি করেন না তিনি। সবচেয়ে মুশকিল হলো গল্প নিয়ে। ভালো ছোটদের গল্প প্রায় আসে না বললেই চলে। এমনকি সুপ্রকাশ 2-1 বার নামী লেখকের লেখাও জোগাড় করেছেন, কিন্তু সে লেখাও দায় সারা। নাম করা জনপ্রিয় পত্রিকার লেখাও সুপ্রকাশ পড়ে দেখেছেন, তারও গল্পের মান তেমন উঁচু নয়। আসলে ভালো গল্প আর তেমন লেখাই হচ্ছে না, এই হলো সুপ্রকাশের ধারণা।
অথচ পাণ্ডুলিপির অভাব নেই। প্রতি মাসে ৬০-৭০টা করে লেখা ডাকে আসে, গল্প, ছড়া, প্রবন্ধ। গল্পের উপরেই সুপ্রকাশ বেশি জোর দেন, কাজেই সেই পাণ্ডুলিপিগুলোই তিনি আগে পড়েন। দুঃখের বিষয়, বেশিরভাগ লেখাই বাতিল হয়ে যায়। নতুন লেখকের অনেক লেখা আসে এবং সে লেখা পড়েই বোঝা যায় কাঁচা। মাঝে মাঝে সে লেখা পড়বারও দরকার হয় না, পাণ্ডুলিপির চেহারা দেখেই সুপ্রকাশ তাকে বাতিল করে দেন। শুধু পাণ্ডুলিপির চেহারা কেন, সময় সময় লেখকের নাম থেকেই বোঝা যায় যে সে লেখা পড়ে কোনো লাভ নেই। নদের চাঁদ ভর বলে একজন ভদ্রলোক ৩-৪খানা গল্প পাঠিয়েছেন, সঙ্গে ডাক টিকিট। সুপ্রকাশ সেগুলো না পড়েই ফেরত পাঠিয়ে দিয়েছেন। নদের চাঁদ ভর যার নাম, সেই লেখকের কাছ থেকে সুপ্রকাশ কিছু আশা করেন না। তাছাড়া পাণ্ডুলিপিও অপরিচ্ছন্ন। লেখা ফেরত পাঠাবার সময় সঙ্গে ছাপা চিঠি যায়, আপনার অমুক রচনা মনোনীত না হওয়ায় ফেরত পাঠানো হলো, নমস্কারান্তে ইতি ইত্যাদি। তেমনি বটকেষ্ট হোড়, নকুরচন্দ্র হাতি, গজানন আইচ, এদের সকলের লেখাই সুপ্রকাশ না পড়ে ফেরত দিয়েছেন। তার মন বলেছে লেখকের নামের সঙ্গে লেখার উৎকর্ষের একটা সামঞ্জস্য থাকে। উৎকট নামের ভালো লেখক আশা করা ভুল। এখনো পর্যন্ত গল্পের দিক দিয়ে কাগজটাকে বাঁচিয়ে রেখেছেন দুটি লেখক, অমিয়নাথ বসু আর সঞ্জয় সরকার। দুজনেই সুপ্রকাশের আবিষ্কার, দুজনেই নিয়মিত গল্প পাঠান এবং দুজনেই ভালো লেখেন। গল্পের বিষয় এবং ভাষা দুই ভালো। সুপ্রকাশের গরিব কাগজ, কিন্তু তাও এই দুজন লেখককে তিনি নিয়মিত পারিশ্রমিক দেন। লেখা যে সবসময় ডাকে আসে তা নয়, মাঝে মাঝে লেখক নিজেই লেখা সমেত এসে উপস্থিত হন। হয়তো এদের ধারণা যে নিজে নিয়ে এলে লেখা মনোনীত হওয়ার সম্ভাবনা বেশি। সুপ্রকাশ একদিন দুপুরের দিকে তার ছোট্ট আপিসে বসে তাদের পাণ্ডুলিপি দেখছেন। এমন সময় একটি ধুতি পাঞ্জাবি পরা রোগা ফর্সা ভদ্রলোক একটা লেখার বান্ডিল নিয়ে তার আপিসে এলেন। সুপ্রকাশ মুখ তুলে চাইতে ভদ্রলোক বললেন, আমি একজন শিশু সাহিত্যিক, আমার নাম উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। আমি কয়েকটা গল্প এনেছি আপনার পত্রিকার জন্য। আপনি অন্তত একটা যদি এখন পড়ে দেখেন। এখনই? সুপ্রকাশ কিঞ্চিৎ বিস্মিতভাবে প্রশ্ন করলেন। আগে হ্যাঁ, আজকাল ডাকের বড় গোলমাল হয়, তাই আমি নিজেই সঙ্গে করে লেখাগুলো নিয়ে এসেছি। 3টে ছোট গল্প, আমার দৃঢ় বিশ্বাস আপনার পছন্দ হবে। আমি সেই প্রথম থেকে বহুরূপী দেখছি, কাগজটার উপর আমার মায়া পড়ে গেছে। কিন্তু কিছুদিন থেকে লক্ষ্য করছি পত্রিকার গল্পগুলো তেমন জুৎসই হচ্ছে না। আমি থাকি সেই নাকতলায়। আপনি যদি অন্তত একটা গল্প এখনই পড়ে আপনার মতামত দেন তাহলে বাধিত হই। আমি এই চেয়ারটায় বসছি, আমার তাড়া নেই। সচরাচর আমি এই জিনিসটা করি না। জানি, আমি জানি, কিন্তু আমার একান্ত অনুরোধ, গল্প ছোট, আপনার বেশি সময় লাগবে না। বসুন। সুপ্রকাশ অগত্যা বান্ডিলটা ভদ্রলোকের হাত থেকে নিয়ে নিলেন। 3টে গল্প, বেশ ঝরঝরে পাণ্ডুলিপি। সুপ্রকাশ একটা গল্প পড়তে শুরু করলেন। 10 মিনিট লাগলো গল্পটা পড়তে। খাসা লেখা, এত ভালো গল্প সুপ্রকাশের দপ্তরে কখনো আসেনি। সুপ্রকাশ নিজের আগ্রহেই বাকি দুটো গল্প পড়ে ফেললেন। এই দুটোও চমৎকার। ভদ্রলোকের ক্ষমতা আছে তাতে কোনো সন্দেহ নেই। ভালো গল্প। আমি 3টে গল্পই নিচ্ছি, পরপর ছাপবো। ওই ভবগুড়ে গল্পটা সব থেকে ভালো। ওটা আমি ওই পুজোর সংখ্যার জন্য নির্বাচন করলাম। আপনাকে যথাসময়ে উপযুক্ত পারিশ্রমিক পাঠিয়ে দেব। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলুন। আপনি কি সত্যভামা ইনস্টিটিউশনে পড়তেন? হ্যাঁ, কেন বলুন তো? আমিও একই স্কুলে পড়েছি, আপনার চেয়ে 1 ক্লাস নিয়েছি। ও তাই বুঝি। আপনি আমাকে চিনতে পারছেন না, কারণ আমি অনেকটা রোগা হয়ে গেছি। তা হবে, তাছাড়া প্রায় 25 বছর আগের কথা তো। কিন্তু আপনি খুব বেশি বদলাননি, শুধু আপনার একটা জিনিস বদলেছে। কি? আপনার নাম। আপনাকে আমি নিধুদা বলে ডাকতাম, আপনার নাম ছিল নিধিরাম ধারা। আপনি ঠিকই বলেছেন।
তবে সে নামে কি আর কাগজের সম্পাদক হওয়া যায়? তাই কাগজটা বার করবার সময় আমার নামটা আমি বদলে নিই। উজ্জ্বলবাবু উঠে পড়লেন। আমি তাহলে আসি। আপনাকে গল্পগুলো পড়িয়ে সত্যি আনন্দ পেলাম নিধুদা। আপনাকে নিধুদা বলছি বলে কিছু মনে করবেন না। ভদ্রলোক বান্ডিল নিয়ে এসেছিলেন, এখন খালি হাতেই বেরিয়ে গেলেন বহুরূপীর আপিস থেকে। আসল ব্যাপারটা উনি ধরে ফেলেছেন। বহুরূপীর সম্পাদক তার লেখাগুলো না পড়েই ফেরত দিয়েছিলেন, এই একই গল্প, এবং তার জন্য তার নামই দায়ী। নদের চাঁদ ভঁড়। গোড়া থেকেই নামটা বদলে নেওয়া উচিত ছিল, আর নিজে না লিখে তার ভাগ্নিকে দিয়েই পাণ্ডুলিপি লেখানো উচিত ছিল। যাক, এখন থেকে তার লেখা বহুরূপীতে ছাপা হবে, তাতে সন্দেহ নেই। শুনছিলেন মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে সত্যজিৎ তিনের দ্বিতীয় গল্প শিশু সাহিত্যিক। এবারে শুনবেন তৃতীয় গল্প অক্ষয়বাবুর শিক্ষা। গল্প পাঠে আমি প্রসূন দাস, প্রধান ভূমিকায় দেবদূত ঘোষ। অক্ষয়বাবু ছেলের হাত থেকে লেখাটা ফেরত নিলেন। কি রে, এটাও চলবে না? ছেলে মাথা নেড়ে বুঝিয়ে দিল, না, চলবে না। এটা অক্ষয়বাবুর 5 নম্বর গল্প, যেটা ছেলে নাকচ করে দিল। অক্ষয়বাবুর ছেলের নাম অঞ্জন, তার বয়স 14। অতি বুদ্ধিমান ছেলে। ক্লাসে সে সব সময় ফার্স্ট হয়। পড়ার বাইরে তার নানা বিষয়ে কৌতূহল। অক্ষয়বাবু নিজে লেখক নন, তিনি রিজার্ভ ব্যাংকের একজন মধ্যপদস্থ কর্মচারী। তবে তার বহুকালের শখ ছোটদের জন্য গল্প লেখার। অঞ্জন যখন আরো ছোট ছিল, তখন অক্ষয়বাবু তাকে বানিয়ে বানিয়ে অনেক গল্প বলেছেন। তখন ছেলের ভালোই লাগত, কিন্তু এখন শেষে আনা হয়েছে, সহজে সে খুশি হবার পাত্র নয়। তাহলে এটা ফুলঝুরিতে পাঠাবো না বলছিস? পাঠাতে পারো, সম্পাদকের পছন্দ হলে নিশ্চয়ই ছাপবেন। তবে আমাকে এ গল্প তুমি 3-4 বছর আগে বলেছ, আমার কাছে এতে নতুন কিছু নেই। তাহলেও পাঠিয়ে দেখি না? দেখো, কিন্তু তার আগে আমি লেখাটা কপি করে দেব। তোমার হাতের লেখা পড়া যায় না। ছোটদের জন্য ফুলঝুরি মাসিক পত্রিকা বছরখানেক হলো বেরোতে আরম্ভ করেছে, আর এর মধ্যেই ছেলেমেয়েদের মন কেড়ে নিয়েছে। অক্ষয়বাবু শুনেছেন কাগজটার নাকি 75,000 কপি ছাপা হয়, আর একটাও বাজারে পড়ে থাকে না। প্রেসের যন্ত্রপাতি নাকি সদ্য বিদেশ থেকে আনা হয়েছে। সম্পাদকের নাম সুনির্মল সেন। তিনি নাকি সব লেখা নিজে পড়েন এবং যা বাছাই করেন তা একেবারে ফার্স্ট ক্লাস। ছেলেদের পত্রিকা তো সবসময় ছিল, এখনো আছে। তাহলে ফুলঝুরিতে লেখা ছাপানোর জন্য অক্ষয়বাবু এত ব্যস্ত হয়ে পড়লেন কেন? তার কারণ, তিনি খবর নিয়ে জেনেছেন যে ফুলঝুরি একটা গল্পের জন্য 500 টাকা দেয়। অক্ষয়বাবুর রোজগার তো অঢেল নয়, তাই মাঝে মাঝে এই বাড়তি আয়টা হলে মন্দ কি। অঞ্জন গল্পটা বাবার কাছ থেকে ফেরত নিয়ে তার পরিষ্কার হাতের লেখায় কপি করে দিল। গল্প পাঠানোর 1 মাসের মধ্যে অক্ষয়বাবু ফুলঝুরি আপিস থেকে চিঠি পেলেন। 4 লাইনের চিঠি। সম্পাদক মশাই দুঃখের সঙ্গে জানাচ্ছেন যে অক্ষয়বাবুর গল্পটি মনোনীত হয়নি। কারণ টারণ কিচ্ছু নেই, একেবারে ছাঁচে ঢালা বাতিল করা চিঠি, যাকে ইংরেজিতে বলে রিজেকশন স্লিপ। অক্ষয়বাবু চিঠিটা নিয়ে ছেলের কাছে গেলেন। অঞ্জন সবে খেলার মাঠ থেকে ফিরেছে। পড়াশোনার মতোই খেলাতেও তার প্রচণ্ড উৎসাহ। তুই ঠিকই বলেছিলি, গল্পটা ফুলঝুরি নিল না। তাই বুঝি? আমার দ্বারা কি তাহলে এই জিনিস হবে না? গল্প কেন নেয়নি সেটা বলেছে? নাথিং, এই তো চিঠি। অঞ্জন চিঠিটা একবার চোখ বুলিয়ে বলল, তুমি সুনির্মল বাবুর সঙ্গে দেখা করে ওকে জিজ্ঞেস করতে পারো। আমার মনে হয় উনি খুব ভালো লোক। আমি ফুলঝুরিকে 2টো চিঠি লিখেছি, উনি 2টোই ছেপেছেন। কথাটা ঠিক। অঞ্জন তার প্রথম চিঠিটা লিখেছিল ধাঁধাগুলো একটু বেশি সহজ হচ্ছে বলে অভিযোগ জানিয়ে। ফুলঝুরিতে চিঠির জন্য আলাদা পাতা থাকে, সেখানে অঞ্জনের চিঠি বেরোয়,
আর তারপর থেকে ধাঁধাগুলো অঞ্জনের মনের মতো হয়। দ্বিতীয় চিঠিটা অঞ্জন লেখে ফুলঝুরিতে ছাপা একটা গল্প সম্বন্ধে। অঞ্জন বলে গল্পটার সঙ্গে একটা বিদেশি গল্পের আশ্চর্য মিল দেখা যাচ্ছে। এ চিঠিও ছাপা হয়, আর সেই সঙ্গে গল্পের লেখকের চিঠিও বেরোয়। তিনি স্বীকার করেছেন যে গল্পটা একটা বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লেখা, আর সে কথাটা উল্লেখ না করার জন্য তিনি মার্জনা চেয়েছেন। অক্ষয়বাবু ছেলের কথায় স্থির করলেন তিনি সোজা গিয়ে সুনির্মল বাবুর সঙ্গে কথা বলবেন। শরৎপোষ রোডে ফুলঝুরির আপিস। পত্রিকা থেকে ঠিকানা নিয়ে এক শনিবার বিকেলে অক্ষয়বাবু সোজা গিয়ে হাজির হলেন সম্পাদকের ঘরে। ছোটদের পত্রিকার দপ্তর যে এত ছিমছাম হতে পারে সেটা অক্ষয়বাবু ভাবতে পারেননি। সুনির্মল সেনের চেহারাও আপিসের সঙ্গে মানানসই। বয়স ৩০-৩৫ বছর, ফর্সা রং, চোখ দুটো বেশ জলজলে। বসুন। সুনির্মল বাবু তাঁর উল্টো দিকের হাল ফ্যাশনের চেয়ারটার দিকে হাত দেখালেন। অক্ষয়বাবু বসলেন। আপনার পরিচয়টা? অক্ষয়বাবু নিজের নাম বললেন এবং সেই সঙ্গে বললেন যে তিনি সম্প্রতি অপরাধ নামে একটি ছোট গল্প ফুলঝুরিতে পাঠিয়েছিলেন। সেটা মনোনীত হয়নি বলে তাকে জানানো হয়েছে। হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু গল্পটা কি কারণে বাতিল হলো সেটা যদি বলেন তাহলে ভবিষ্যতে সুবিধে হতে পারে। সুনির্মল বাবু সামনে ঝুঁকে দু হাতের কনুই টেবিলের উপর রেখে বললেন, দেখুন অক্ষয়বাবু, আপনার মুশকিল হচ্ছে কি আপনি যে আজকালকার ছেলে মেয়েদের মন জানেন তার কোনো পরিচয় আপনার গল্পে নেই। আমার কাছে সেকালের বাঁধানো সন্দেশ মৌচাক আছে, তাতে যেরকম গল্প বেরোতো আপনার গল্প সেই ধাঁচে। আজকের ছেলেমেয়েরা অনেক বেশি বুদ্ধি রাখে, অনেক বেশি জানে, অনেক বেশি স্মার্ট। আমি 5 বছর স্কুল মাস্টারি করেছি, তখন আমি এসব ছেলেমেয়েদের খুব ভালো করে স্টাডি করেছি। এর মনের মতো গল্প যদি লিখতে পারেন তাহলে তা নিশ্চয়ই আমাদের কাগজে স্থান পাবে। অল্প বিস্তর ত্রুটি থাকলে ক্ষতি নেই, সেটা আমি শুধরে দিতে পারি। সম্পাদকের এই অধিকারটা আছে, জানেন বোধ হয়? জানি। মাথা হেঁট করে বললেন অক্ষয়বাবু। এরপরে আর কিছু বলার নেই, তাই অক্ষয়বাবু উঠে পড়লেন। বাড়ি ফিরে ছেলেকে ডেকে জিজ্ঞেস করে বললেন, ফুলঝুরিতে কার গল্প তোর ভালো লাগে রে? দুজন আছে, ওই তো সৈকত ব্যানার্জি আর পুলকেশ দে। অক্ষয়বাবু ছেলের বইয়ের তাক থেকে এক গোছা ফুলঝুরি নিয়ে গিয়ে নিজের খাটের পাশে টেবিলে রাখলেন। তারপর 7 দিন ধরে তিনি রাত্রে খাওয়ার পর এই 2 লেখকের একগুচ্ছ গল্প পড়ে ফেললেন। এদের গল্পের মেজাজ যে তাঁর নিজের গল্পের থেকে সম্পূর্ণ আলাদা তাতে কোনো সন্দেহ নেই। এদের বিষয়ও আলাদা, ভাষাও আলাদা। অক্ষয়বাবু বুঝলেন যে তাকে বেশ কাঠখড় পোড়াতে হবে। প্রথমে তার নিজের ছেলেকে আরও ভালো করে চিনতে হবে। অঞ্জনকে তিনি চোখের সামনে বড় হতে দেখেছেন, কিন্তু সত্যিই কি ছেলের মনের খুব কাছে পৌঁছতে পেরেছেন? অক্ষয়বাবু মিনিটখানেক চিন্তা করেই বুঝলেন তিনি শুধু পারেননি নয়, সে চেষ্টাই করেননি। ছেলে ক্লাসে ফার্স্ট হয় এটা জেনেই তিনি খুশি। ছেলে কি দেখে, কি শোনে, কি পড়ে, কি ভাবে, এসব তিনি কোনোদিন জানতে চেষ্টা করেননি। 6 মাস অক্ষয়বাবু কোনো গল্প লিখলেন না। সেই সময়টাতে ছেলেকে আরও ভালো করে চিনে তিনি অবাক হয়ে গেলেন। অঞ্জন আধুনিক বিজ্ঞান সম্বন্ধে কিশোরদের জন্য লেখা বহু ইংরেজি বই কিনে পড়ে ফেলেছে। কম্পিউটারের সব খবর তার কাছে আছে। সৌরজগতের গ্রহগুলোর স্যাটেলাইট সম্বন্ধে যা জানা গেছে সব সে জানে। খেলার ব্যাপারও অঞ্জনের সমান উৎসাহ। দেশ বিদেশের ক্রিকেট, ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন ইত্যাদির খেলোয়াড়ের নাম তার মুখস্থ। অক্ষয়বাবু খবরের কাগজের খেলাধুলোর পাতাটার দিকেই দেখেন না। অক্ষয়বাবু বুঝলেন এবার থেকে বেশ খানিকটা সময় দিয়ে তাকে তার ছেলের জগতের সঙ্গে পরিচিত হতে হবে। গল্পের প্লট ভাবা তিনি অবশ্যই এখনো থামাননি, কারণ ফুলঝুরিতে তার গল্প ছেপে বেরিয়েছে এ স্বপ্ন তিনি এখনো দেখেন। একটা গল্পের আইডিয়া মাথায় এলেই তিনি ছেলেকে শোনান। কেমন হয়েছে বলতো?
একটু একটু করে ইমপ্রুভ করছে। অক্ষয়বাবু যে ক্রমশ তার ছেলের মনের সঙ্গে পরিচিত হচ্ছেন সেটা মাঝে মাঝে তার কথায় প্রকাশ পায়। যেমন একদিন তিনি রাত্রে খাবার টেবিলে বসে ছেলেকে জিজ্ঞেস করলেন, বেকার ম্যাকএনরো তোর মতে শ্রেষ্ঠ কে? বেকার? আরেকদিন অক্ষয়বাবু জিজ্ঞেস করলেন, ফ্যাক্স কাকে বলে জানিস? জানি। কি বলতো? ফ্যাক্সের সাহায্যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় একটা কাগজে কিছু লিখে বা এঁকে পাঠালে সেটা 1 সেকেন্ডের মধ্যে পৌঁছে যায়। অক্ষয়বাবু বুঝলেন ছেলেকে নতুন কোনো জ্ঞান তিনি দিতে পারবেন না। তিনি যা জানেন ছেলে তার চেয়ে বেশি জানে। তবে এটা ঠিক যে তিনি ছেলেকে এখন আগের চেয়ে ঢের বেশি ভালো করে চেনেন। তাহলে কি আবার গল্প লেখা শুরু করা যায়? লেখো না। অবশ্যই ছাপার মালিক হলেন সুনির্মল বাবু। গল্প ভালো হলে উনি নিশ্চয়ই ছাপবেন। এবার না ছাপলে কিন্তু মরমে মরে যাব। অন্তত একবার সূচিপত্রে আমার নামটা দেখতে চাই। অঞ্জন কিছু মন্তব্য করল না। দিন 7 মাথা খাটিয়ে অক্ষয়বাবু ডানপিটে নামে একটা গল্প লিখে ফেললেন। তারপর সেটা ছেলেকে পড়িয়ে জিজ্ঞেস করলেন, কেমন হয়েছে? পাঠিয়ে দাও, আমি কপি করে দিচ্ছি। পরদিন লেখাটা পেয়ে তৎক্ষণাৎ ফুলঝুরির আপিসে গিয়ে সেটা নিজের হাতে দিয়ে এলেন অক্ষয়বাবু। 15 দিনের মধ্যে সুনির্মল সেনের চিঠি এলো। ডানপিটে মনোনীত হয়েছে। আগামী কার্তিকের ফুলঝুরিতে ছাপা হবে। অক্ষয়বাবু সগর্বে চিঠিটা ছেলেকে দেখালেন। অঞ্জন বলল, ভেরি গুড। এটা ভাদ্র মাস, তাই আরও 2 মাস অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে নতুন উদ্যমে অক্ষয়বাবু আরও গল্পের প্লট ভাবতে লাগলেন। এখন তিনি চাবিকাঠি হাতে পেয়ে গেছেন, তাই ছেলেকে শোনানোর আর কোনো প্রয়োজন নেই। এই 2 মাসটাকে অক্ষয়বাবুর 2 বছর বলে মনে হল। অবশেষে কার্তিক মাসের 2রা অঞ্জনের নামে খয়েরি খামে এলো নতুন ফুলঝুরি। ছেলে তখন পাড়ার মাঠে খেলতে গেছে। অক্ষয়বাবু সবে আপিস থেকে ফিরেছেন। তিনি আর ধৈর্য ধরে রাখতে না পেরে খাম থেকে পত্রিকাটা বার করলেন। প্রথমেই দেখলেন সূচিপত্র। হ্যাঁ, ডান পিঠে রয়েছে 13 পাতায়। সেই পাতায় কাগজটা খুলে অক্ষয়বাবু দেখলেন পাতার উপর দিকে ফুলঝুরির আর্টিস্ট মুকুল গোস্বামীর কাজ। গল্পের নাম, লেখকের নাম আর গল্পের একটা ঘটনার ছবি। ছাপার অক্ষরে তার লেখা দেখতে অক্ষয়বাবুর অদ্ভুত লাগছিল। তিনি 10 মিনিটে গল্পটা পড়ে ফেলে বেশ একটু অবাক হলেন। তিনি যা লিখেছেন তার 12 আনাই আছে, কিন্তু নতুন যে 4 আনা অংশ সেটা একেবারে মোক্ষম। তাতে গল্প অনেক গুণে ভালো হয়ে গেছে। সুনির্মল সেনের বাহাদুরি আছে, এই কথাটা ভদ্রলোককে না জানিয়ে পারবেন না অক্ষয়বাবু। পত্রিকাটা আবার খামের মধ্যে পুরে ছেলের পড়ার টেবিলের উপর রেখে একটা ট্যাক্সি নিয়ে অক্ষয়বাবু সোজা চলে গেলেন ফুলঝুরির আপিসে। আবার সেই ছিমছাম ঘর, সেই হাল ফ্যাশনের চেয়ার। জিজ্ঞেস করলেন সুনির্মল সেন, এবার খুশি তো? তা তো বটেই, কিন্তু আমার আসার কারণ হচ্ছে আপনাকে ধন্যবাদ জানানো। আপনার নিপুণ হাতের ছোঁয়ায় যে গল্পকে আরো কত বেশি ভালো করে দিয়েছে তা বলতে পারবো না। সুনির্মল বাবু ভুরু কুঁচকে তার পাশের তাক থেকে একটা বক্স ফাইল টেনে এনে টেবিলের উপর রাখলেন। তারপর তার থেকে একটা পাণ্ডুলিপি বার করে অক্ষয়বাবুর দিকে এগিয়ে দিলেন। আমার ছোঁয়া কোথায় আছে বার করুন তো দেখি। অক্ষয়বাবু পাণ্ডুলিপির প্রত্যেক পাতায় একবার চোখ বুলিয়ে দেখলেন, কোথাও কোনো কাটাকুটি নেই। ওটা আপনারই হাতের লেখা তো? তাই আপনি পাঠিয়েছিলেন তো? আগে হ্যাঁ, এটাই পাঠিয়েছিলাম, তবে হাতের লেখা আমার নয়। তবে কার? অক্ষয়বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে ম্লান হাসি হেসে বললেন, আমার ছেলের। শুনছিলেন মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে সত্যজিৎ 3-এর তৃতীয় গল্প অক্ষয়বাবুর শিক্ষা। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন
বিশ্বজিৎ চক্রবর্তী, দেবদূত ঘোষ, রজত বন্দ্যোপাধ্যায়, জৈত্রী বন্দ্যোপাধ্যায়, মনীষ ঘোষ, জীবন সাহা, বাপি দাশগুপ্ত, প্রবীর ঘোষ, রূপম মণ্ডল ও শ্রীজাত ব্যানার্জি। মিউজিক শৌভনিক দত্ত। সাউন্ড ডিজাইন সুশান্ত দাস। পোস্টার অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। পরিচালনা মনীষ ঘোষ। প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। সৃজনশীল পরিচালক ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।